দাঁড়াও, ওই যে লোক 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 লোক, এই যে তোমার কইছিলাম ওই লোক। ইসে তুমি আরো বাড়ি বেরোচ্ছেন বললি শোনি না, এরকম কাঁপতেছে। না তোমরা নাকি এই যে এই আম গাছ বানছে আর একবার তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আমি সকালবেলায় দেখো রান্না বান্না করে এই যে স্নান করে নিলাম। আজকে তো শনিবার, তো সেই জন্য আমি মানে ওইখানে একটুখানি পুজো করব। অনেক দিনের ধরেই আমি ভাবছি যে করব, কিন্তু সেটা হয়ে পারে না। আর দেখো কত চুল উঠে। তো ঘরের পুজোটা সেরে নিলাম। এখন এই যে মাথাটা আঁচড়াচ্ছি আর ঘর দুয়ার মুছে ওই বাড়ি লেপে রান্না বান্না করে তারপরে এই যে স্নান করে পুজোটা দিয়ে জামা কাপড়ও কেচেছি, তার ভিতর শাড়িটা পরে এখন আর কি সিঁদুরটা পরে আলতা পরে ফুল টুল গুছিয়ে যাব ওখানে। আমি একাই পুজো দেবো, কেউ আর কি বুঝলাম মনে হলো কেউই দেবে না আর কি। তো চলো ওখানে গিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে, ঘর দুয়ার, তারপরে তো পুজোটা করবো। তো সেইভাবে আয়োজন করে না, বাবাকে এমনি মন থেকে একটু মিষ্টি বাতাসা যেটুকু দিতে হয়। তো চলো এখন থেকে ভাবছি প্রতি শনিবারেই পুজো করবো। ভিডিও শুরুতে তোমরা যে ক্লিপগুলো দেখলে, আজকে সেই দিনটা, আজকে আমাদের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালবেলা এই যে আমি প্রথমেই স্নান করে নিয়েছি আর আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমি বাড়ির ঠাকুরকে পুজো করব, তাই জন্য মন্দিরে, তাই সকালবেলা উঠেই আমি স্নান টান করে মানে আগে রান্নাবান্না সেরে তারপরে এই যে আলতা পড়তে বসলাম, ঘরের পুজো দিয়ে নিয়েছি। এখন মন্দিরে যাব পুজো করতে। আর আজকের দিনটা যে এতটা বাজে হবে তোমরা প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে সবটা বুঝতে পারবে। যে আমার ঘর বাড়ি সমেত, তারপরে রাস্তায় যে মহিলাটাকে দেখলে, সব কিছু নিয়ে আজকে তোমাদের সঙ্গে বলবো। তো এই যে দেখো আমি সবটা প্রথম থেকে বলছি। তো এই যে দেখো এই গাছটায় হচ্ছে প্রচুর নীলকণ্ঠ ফুটেছে, এটা হচ্ছে চৈতালিদের বাড়ি। তো চৈতালিদের বাড়ি থেকে আমি একটু ফুল তুলে নিচ্ছি, কারণ বাড়ির ঠাকুরের পুজো করতে গেলে তো নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগবে, তাই না? তো এখানে তো প্রচুর ফুল ফুটেছে, তাই ভাবলাম যে এটাকে বাবার পায়ে দেওয়া যাবে। তো অনেক দিন থেকে ইচ্ছা, আমাকে একজন বলেছে যে তুমি প্রতি শনিবারে একটু মিষ্টি বাতাসা এগুলো কিছু দিও ঠাকুরকে, তাহলে ভালো হবে। কিন্তু সত্যি বলতে শনিবারে আমরা নিরামিষই খাই, তারপরেও না কোনো ক্রমে দেওয়া হয় না। তো এই যে তাই আজকে করব, মন চাইছে। প্রথমে ফুলগুলোকে তুলে নিলাম, এই যে এই কটা ফুল তুলেছি। আর এই দেখো আমাদের ঘরের পাশে এইভাবে আর কি সব তুলসী গাছগুলো ঢেকে দিয়েছে, নাহলে মুরগিতে এসে না একটা পাতাও রাখে না। তো আমার শাশুড়ি মা এইভাবে ঢেকে দিয়েছে যাতে পুজো করার সময় নিতে পারে। তো সব কিছু আমি তুলে আর কি গুছিয়ে নেব, আবার মন্দিরে গিয়ে আমার কাজ বাজ আছে। তো দেখো এই যে একটা লাড্ডু নিয়েছি কৌটা, আর এখানে ফুল, বেলপাতা, সব ধরনের ফুল, দুব্বো গুছিয়ে নিয়েছি, সর্ষের তেল। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে তো দেখি মনে হয় 6 মাস হয়তো কেউ পুজোই দেয় না, এমন অবস্থা। মন্দিরের পরিস্থিতি খুব খারাপ। গ্রামের একটা মন্দির, মনে হয় কেউই পুজো দেয় না, আশেপাশের মানুষও দেয় না। তো আজকে আমার তো মনে হয়েছে আমিও যেমন আশেপাশের মানুষ, তো এই যে আজকে মনে হলো বলে এই যে দিতে এসে দেখি যে মন্দিরের ভিতর বিড়ালে পটি করে রেখেছে। তারপরে সব বাসন টাসন বের করলাম, আর বাবার যে প্রতিষ্ঠিত ঘট আছে ওগুলো তো ধরতে পারবো না, তো ওইগুলো আর কি মুছে টুছে নিয়ে এখন আর কি পুজোটা দেবো। আর এদিকে আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার সময় তোমাদের আর শেয়ার করিনি, কারণ পুজো দিতে এসেছি মন দিয়ে, পুজোটা আগে দিয়ে নিই। তো মন ভরে একা একা বসেই পুজো দিয়েছি লাড্ডু দিয়ে। আর অনেকে না এখানে একটু লাড্ডু টাকা দিয়ে যায় যেটা পুজোর জন্য। তো এখানে আরেকজন এসেছিলো, এসে টাকা দিয়ে গেল। তো আমি একা একা ওই পাঁচালি পড়ে মন্ত্র বলে এইভাবে পুজোটা দিলাম, বেশ ভক্তি মনে, ভালোই লাগলো আজকের পুজোটা দিয়ে।
তো আজকের দিনটা এইভাবে পুজো দিয়ে সকাল থেকে কাটিয়েছি, সারাদিন এই যে না খেয়ে, এই যে এখন বাজে কিন্তু 2:30। তো এইখানে এসে পরিষ্কার করতে করতে আমার অনেক টাইম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো আমি পুজো দেওয়ার সময় অনেকগুলো বাচ্চা এসে ওরা নমস্কার করলো, তারপরে ওদেরকে এই যে স্কুলের পাশে যেহেতু মন্দিরটা, তো এখানে সবাই বাচ্চাদেরকে যে লাড্ডুটা ছিল সবাইকে বিলিয়ে দিলাম। এখন আর কি বাড়িতে যাব। আর আজকের ওয়েদারটা না ভালোই দিয়েছে, বোঝাই যায়নি যে আজকে এরকম ঝড় বৃষ্টি হবে, সত্যি জানতাম না। তাহলে কি করব বলো? তো এখন আর কি বাড়ি যাব। সকালবেলা তো ডাল ভাত রান্না করেছিলাম, কারণ আজকে যেহেতু শনিবার, বর মেয়ে দুজনে তো খাবে, তাই জন্য আর কি এই কাজ। তারপরে চলো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় দেখা হয়েছে। দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, করার পরে তারপর মেয়েটাকে বই পড়িয়েছি, পড়ার পরে ভাবলাম এতগুলো জামা কাপড় ছাদের ঘরে ছিল, নাহলে এইগুলো একটাও পেতাম না, সব উড়ে যেত। আজকে এত পরিমাণে ঝড় হবে, একটু পর থেকে শুরু হবে। তো দেখো আমি সব জামা কাপড়গুলো গুছাচ্ছি, রান্নাও করব রাত্রেবেলা। তো রান্না করার আগে ভাবলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ঘরের তো এমনি ছোট ছোট ঘরে জামা কাপড় এক জায়গায় বোঝা মারা থাকলে ভালোও লাগে না, আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে পারে বেশ একটা সুবিধা হয়, বুঝতেই পারো তো। ছোট ঘর বাড়ি হলে সবসময় টিপটাপ করে গুছিয়ে রাখলে কাছের জিনিস যদি হাতের জিনিস হাতে না পাওয়া যায় সত্যি খারাপ লাগে। তো ওর বাবার জামা কাপড়গুলো আলাদা করে ভাঁজ করে রাখছি, আর মেয়েরগুলো আলাদা, যেখানে যেটা রাখবো। আর আমার নাইটিগুলো ওইখানে একটা ছোট্ট মতো আলনা বানিয়েছি, মানে খাটের পাশে তো জায়গাই নেই, তো আমি একটা আলনা ঢুকিয়েছি, সেখানে আবার বাঁশ বেঁধেছি, বেঁধে আমি আর কি ওই জামা কাপড়গুলো একটু করে রাখার চেষ্টা করি। তো ওই আমার মেয়ে দেখো ঘরে শুয়ে মোবাইল দেখেই যাচ্ছে। তো ওর না শরীরটা ভালো নেই, কারণ পায়ে ব্যথা করে, একদমই সবজি খেতে চায় না, ভাত খেতে চায় না, ডিম খায় না, দুধ খায় না, সব কিছুতে না না। তাই জন্য এই পরিস্থিতি। ওকে যতই বলি না কেন, খাওয়াতে বসলে 1.5-2 ঘন্টার নিচে মানে উঠতেই পারি না, এমন অবস্থা। তো তার ভিতর দেখো একটু তোমাদের সঙ্গে আমার ভীষণ ইচ্ছা করে ভিডিও শেয়ার করতে, সেই আমার শখটাও কিন্তু পূরণ করি। তো যাই হোক দেখো সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করে সব এক জায়গায় জায়গায় তুলে রাখলাম। এখন বিছানাটা ঝাড়বো। আর এই যে এই শাড়িটা ছিল বাইকের উপর, আমি দেখিনি, তো আবার এই শাড়িটা এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো শাড়ি মাঝে মধ্যে পরি, আজকে যেমন সারাদিন শাড়ি পরে কাটালাম। ওই কী বলো তো, এখন তো একটু একটু গরম পড়ে যাচ্ছে, শাড়ি পরতে এত অসুবিধা হয়, কিন্তু শাড়ি পরলে সিঞ্জিনির বাবার খুব ভালো লাগে, বুঝতে পারি, তারপরেও সে একটা পড়া হয়ে ওঠে না। যাই হোক কোনো ব্যাপার না। আর এই দেখো বাজারে চলে এসেছি, বা ঘরে একদমই সবজি নেই, ভাবলাম সিদ্ধ ভাতের জন্য একটু বিনস আর আলু নিয়ে নিয়েছি, আর লঙ্কা। বন্ধুরা বাজার করে নিয়ে এলাম, দেখো এখানে কি এনেছি, বিনস আর লঙ্কা আর আলু। তো এখন অল্প কটা ভাত রয়েছে, তার ভিতরে আর কটা চাল দিয়ে সিদ্ধ ভাত বসাবো। রাত্রিবেলা আর কি করবো, রুটি তো এই গরমে খেতেও ইচ্ছা করে না। আটা এনেছে তোমাদের দাদাভাই, দেখো এই যে 1 কৌটো রয়েছে, এখানে রয়েছে। তো কালকে থেকে ভেবেছি খাবো, আজকে যদিও ভাত রয়েছে তাই জন্য আর মানে রুটি খেতে ইচ্ছা করছে না। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা আকাশে প্রচন্ড মেঘ ডাকছে, আর আমি এইমাত্র সিদ্ধ ভাত রান্না করলাম। তার ফাঁকে আমি একটা কাজ করেছি, আমার একটা পুরনো নাইটি ছিল, সেই নাইটিটা দিয়ে নতুন একটা জিনিস বানিয়েছি, যেটা আমার খুব কাজে লাগবে। দেখো যখন আমি রান্না করবো, এটা না বেশি জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে এরকম, যখন আমি রান্না বান্না করবো তখন আমার অনেক কাজে লাগবে। এরকম পরে নেব, তাহলে কি হয়েছে, দাগ টাগ লাগবে না, এই যে শাড়িতে যে দাগগুলো লাগে সেগুলো লাগবে না। কেমন হয়েছে জানি। এই চাইতালি দেখো কি বানাইছি, এই যে রান্নার জন্য। বাহ সুন্দর বানিয়েছি। তো দেখতেই পারলে সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এর ফাঁকে আমি এই জিনিসটা কাটিং করে বানালাম। এই জিনিসগুলো না রান্নার সময় সত্যি পড়লে খুব সুবিধা হয়। আর এদিকে চৈতালি এসছে, ওদের সঙ্গে একটু গল্প করছি আর দেখাচ্ছি, ওরা বলছে খুব সুন্দর হয়েছে, তোমরা তো শুনলে। এইবার শুরু হবে লঙ্কা কাণ্ড, যেটা আমি সত্যি ভাবতেও পারিনি, তারপরে তো আমি ভয়ে শেষ। তো এখানে তোমাদের সঙ্গে এই কথাটাই বলছিলাম, ভিডিওটা এ পর্যন্ত রাখছি। তারপরে দেখো পরে আমাকে পপি ফোন করে যে কাকিমা তোমাদের ঘরের উপর বড় একটা লম্বু গাছ ছিল, সেই গাছটা পড়েছে, এত বড় একটা গাছ যেটা আমার ঘরের উপর পড়েছে। রাত্রেবেলা তো কিছু বুঝতেও পারছি না, পুরো মোটা গাছটা মাথার থেকে
মোটা একটা ডাল পুরো ভেঙে গাছটা পড়েছে। আর অন্ধকারে বুঝতে পারছো কারেন্টের তার প্লার এগুলো সব ভেঙে দিয়ে গেছে। আমাদেরকে ফোন করেছে, আমরা যেহেতু ওই ঘরটায় ঘুমোই আর এই ঘরে সত্যি রান্নার সময় থাকলে যদি না যেতে পারতাম কি হতো। আজকে ঝড়ের সময় চৈতালি এই পাশের বাড়ি আটকে গেছিলো, যেই বাড়িটার দিদিরা গৃহপ্রবেশে ঢুকেছে। একজন আমাকে কমেন্ট করেছিল যে গৃহপ্রবেশ কার হয়েছে, আমার না। তো আমাদের বাড়ির যে দিদিটা থাকতো আর কি ঘর বানিয়ে তারাই ঢুকেছে। আর এই দেখো টিন সব বেঁকে গেছে। এখন আর তোমাদের এইটুকুই দেখাতে পারলাম, কালকে সকাল না হলে বুঝতে পারবো না, কারণ ঘরের অবস্থা তো খুবই খারাপ। কি হয়েছে না হয়েছে সেভাবে বুঝতেও পারছি না। তো আজকে ঠাকুরকে মন প্রাণ দিয়ে পুজো করেছি। আর বাবা কি বলবো, সাথে আছে কি সাথে নেই তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই যে দেখো ঘরের বারান্দাটা তো গেছেই, নতুন বারান্দা বানিয়েছিলাম কদিন আগে। আর আজকে এই ঘরটার এই অবস্থা। আর এই ঘরটার ভিতরেই আমার সব কিছু, মেয়েদের রান্নাঘর বলতেই মেয়েদের সব হয় তাই না, যেখান থেকে সব কিছু শুরু হয়। তো সেই রান্নাঘরের পরিস্থিতি এই দেখে না মনের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, কি বলবো। ভাবতেও পারিনি এরকম হবে। আর ভাগ্যিস এই দিদিরা ঘরের থেকে বেরিয়ে গেছে। এই দিদিদের ঘরে খাট টাট ভিজে, তোষক ভিজে একাকার। আর নিচেই তো একদম জল জমে গেছে, মানে ওনারা ওর ভিতর বসেই খেয়েছে, ঘরে আর নেয়নি ভাত এখনও আর কি, ওনারা পুরোভাবে যায়নি। তো রান্নাবান্নাটা এই ঘরেই করে। তো ঘরের পরিস্থিতি খুব খারাপ। আর গাছের ডাল, যে ডালগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে পড়েছে টিনের উপর। আর আমার ঘরে তো দেখলে পুরো একটা মোটা গাছই পড়ে গেছে। মানে কি বলবো, এইভাবে যে এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারিনি আমি। না সেই ঝড় হওয়ার থেকে ভীষণ ভয় পাচ্ছিলাম, মনের ভিতর কেমন যেন একটা লাগছিল যে কিছু একটা খারাপ হতে চলেছে। এই যে সেই খারাপ লাগাটা তো আমি বুঝতে পারিনি। আর গাছটা এত মোটা তোমাদের দেখাচ্ছি, এই যে পিছনে এই দেখো এইখানেই আছে গাছটা। এই যে এই মোটা ওই যে লম্বু গাছটা দেখছো এই কর্নার দিকে যে লাইট মারছি, এই গাছটাই পড়েছে পুরো বাথরুম সমেত। ওই যে দেখাই একটুখানি যাচ্ছে, বুঝতেই পারছো অন্ধকারে। আর সবাই এসে ভিড় করেছে আমাদের বাড়ি, যে কি হলো এত বড় গাছ এই ঝড়ে পড়ে গেল, আমরা জানতামও না যে এরকম পরিস্থিতি হবে। আর রাস্তায় দেখো একটা মহিলা, মানে ইনি পাগল আর কি, তো এই ঝড়ের ভিতর বৃষ্টির ভিতর এইভাবে ছিল। এনার পরিস্থিতি দেখো, আমরা কেউই জানতাম না। ঝড়ের পরে আমরা না রাস্তায় বেরিয়েছি কোথায় কি ক্ষতি হলো দেখার জন্য। এসে দেখি যে এই মহিলাটা, মানে ইনি বলতে গেলে পাগল, ওনার পা দুটোও কিন্তু খোড়া, হাঁটতে পারে না, এতটা অবস্থা খারাপ। দেখো সঙ্গে যত বোতল, তারপরে ন্যাকড়া টেকড়া হাবি জাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কাঁপছে। ওনাকে বলছি যে তুমি এই ভিতরে এসে ঢোকো, বারবার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, উনি শুনছেই না। আর কথা বললে গালাগালি করে, মানে যতই বলি ওনার গায়ে হাত দিয়েও যদি কেউ বলে আসো এদিকে, তাদেরকে ধাওয়া দেয় এরকম। তো ওনাকে বলছি, উনি শুনছেই না। তারপর আমি বললাম যে আমার চাদরটা নাও, তাও নেবে না, মানে এরকম অবস্থা। তারপরে পরে গিয়ে আমার শাশুড়ি মা বললো কি ঘর থেকে একটা শাড়ি এনে দেবো, শাড়ি পরবা, বলছে কি তারপর বলছে ঠিক আছে শাড়ি দিলে পরবো। তারপর আমার শাশুড়ি মা বললো কি আমি একটা শাড়ি এনে দিচ্ছি, ওনাকে দিয়ে দাও। তো শাশুড়ি মা একটা শাড়ি এনে দিল, মানে শাড়ি না একটা নাইটি এনে দিল। তারপর ওই নাইটিটা পরলো। আর এদিকে দেখো উনি এইটুকু একটা মানুষ, মানে এতটাই ছোট লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না রাস্তায় কেউ আছে। আর এই যে ইনি বলছি কি যে ওনাকে একটু সরিয়ে রাখো, বলছে কি না, ওনাকে ধরে দেখেছো কেমন কথা বলে। আর এই যে দেখো এই নাইটিটা এখন দেবো, কাউকে তো পুরনো জিনিস দিতে হয় না, ঘরে তো কোনো কিছু নতুন নেই, তা কি করব। তো একটা নাইটি এনে ওনাকে ধরিয়ে দিলাম। আর উনি এখন ওই নাইটিটা নেবে, নিয়ে আর সব ভিজে গেছে ওনার গায়ে, মানে কিচ্ছু নেই, আর কাঁপছে থরথর করে। এতটা খারাপ লাগছে দেখে যে মানুষটা পুরো পাগল বলে রাস্তায় এইভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম চাদরটা দেবো, কিন্তু পরে আর দেওয়া হয়নি, উনি নিল না। তারপরে এই যে দেখো এই যে নাইটিটা দিয়ে দিলাম। তো নাইটিটা এখন ওনার ঘাড়ের পর আছে, দেখি কখন পরে কি না পরে। আর ওনাকে বারবার বলছি যে এইভাবে ঢোকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।